হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা খুবই একটা ইম্পর্ট্যান্ট এবং একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের সকলের যে প্রিয় তপন স্যারের বইটা আছে, তপন স্যারের যে বইটা আছে সেই বইয়ের আমরা কিছু ভুল নিয়ে আমরা আলোচনা করব। তো সেই ভুলের আজকে হচ্ছে পার্ট 1। এখন কথা হলো যে যদি আমাদের একটা ম্যাথে যদি প্রিন্টিং এরর থাকে কিংবা কোনো একটা ক্যালকুলেশন ভুল থাকে তাহলে সেটা মানা যায়। তো সেটাই কোনো সমস্যা নেই, আসলে এটা হইতেই পারে। কিন্তু যখন একটা প্রসিদ্ধ বইয়ে, যে বইটা আমাদের দেশের ম্যাক্সিমাম ইন্টারমিডিয়েটে পড়ে স্টুডেন্ট পড়ে ফিজিক্সের জন্য, সেই বই যখন একটা পুরো কনসেপ্ট ভুল থাকে আর এত রিলেভেন্ট একটা কনসেপ্ট যখন ভুল থাকে, তখন আসলে আমাদের বইয়ের মান কোথায় গিয়ে দাঁড়ায় এটা আমি আসলে জানি না, আই ডোন্ট নো। আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা যদি দেখি, সেখানে লেজেন্ডারি কিছু বই আছে, কনসেপ্টস অফ ফিজিক্স, এইচ.কে ভার্মার, এরকম লেজেন্ডারি বই আছে। বাট আমাদের দেশে কেন যেন আমরা আমাদের বইয়ের মান উন্নয়নের দিকে নজর আমরা দিচ্ছি না, খালি বইয়ের পাতা বাড়াচ্ছি। কিন্তু বইয়ের পাতা বাড়ায়ও আমাদের কিন্তু স্টুডেন্টরা শিখতে পারছে না ওদের মতো, আমরা দিন শেষে পিছায়ে পড়ছি। তো যেহেতু এরকম একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস, বাই দ্য ওয়ে, তোমাদের কেউ কেউ হয়তো বা এবার নতুন হচ্ছে এইচএসসি 26 ব্যাচ কলেজে উঠতেছো, তোমরা হয়তো বা এখন অনেকে বইও কিনো নাই। তো সমস্যা নাই, আমি এই বইটার কথা বলছি। এই যে এই বইটার কথা বলছি, হুম তপন স্যারের বই। বইটা ভালো, বইটা নিয়ে আমার কোনো গ্রাজ নেই, বইটা বেশ ভালো। কিন্তু আমাদের আরও মান উন্নয়নের দিকে আরও বেশি নজর দিতে হবে, তাছাড়া আমরা পারবো না পার্শ্ববর্তী দেশগুলোর সাথে। তো এখন আমরা আজকে কোন টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি? আজকে পার্ট 1, এরপর আমাদের পার্ট 2 আসবে, সেখানে আমি আরও কিছু ভুল নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল। তো টপিক দেখে তো আমাদের মনে হতেই পারে যে আই হাই, কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বল, এটা আবার তেমন কোনো টপিক হইল নাকি, তাই না? এই টপিকটা আমরা স্কুলেও পড়ছি। কেন্দ্রমুখী বল, একটা বস্তু ঘুরছে, তাহলে কেন্দ্রের দিকে যে বল সেটা কেন্দ্রমুখী বল, বাইরের দিকে যে বলটা থাকবে সেটা কেন্দ্র বিমুখী বল, তাই না? ঠিক আছে। তো আসো আমরা এখন শুরু করি যে ভুলগুলো আসলে কোথায়, আমাদের মিসকনসেপশনটা কোথায়। হুম তো মিসকনসেপশনটা আসলে কেন্দ্রমুখীতে না, কেন্দ্রমুখীটা ওকে, কেন্দ্রমুখীতে আমাদের কোনো ভুল নেই। ভুলটা আছে হচ্ছে কেন্দ্র বিমুখীতে। ঠিক আছে, কেন্দ্র বিমুখীতে ভুল আছে। কারণ কেন্দ্র বিমুখী বল এখানে যাওয়ার আগে আমাদের কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা আগে ক্লিয়ার থাকা দরকার। কারণ অনেকেই হয়তো বা কেবল কলেজে উঠতেছে, ওদের হয়তো বা কেন্দ্রমুখী বলও ঠিকমতো জানা নেই। তো আমরা খুব শর্টে আমরা কেন্দ্রমুখী বলটা রিভিশন দিয়ে নিব। মনে করো যে এটা একটা সার্কুলার পাথ, এবং এই সার্কুলার পাথে এখানে একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু, যে হচ্ছে ঘুরছে। এরকম মনে করো যে অ্যান্টি ক্লকওয়াইজভাবে সে ঘুরছে। তো যে কোনো একটা বস্তু যখন ঘুরছে এভাবে, ঘোরার পথে যে কোনো একটা সময় মনে করো আমি ছবি ক্লিক করলাম, ক্লিক করে ওই অবস্থানটার আমি এখন এই চিত্র দেখাচ্ছি। এই অবস্থানে আমরা জানি যে বেগ, একটা বেগ কী হয়, একটা রৈখিক বেগ থাকে, একটা কৌণিক বেগ থাকে। ঠিক আছে, তো এদিকে আমি লিখি হচ্ছে রৈখিক, আর এদিকে আমি লিখি হচ্ছে কৌণিক। তো রৈখিক বেগ কী হয়, ভি, আর কৌণিক বেগ কি, ওমেগা। তো রৈখিক বেগ কোন দিকে থাকে, এদিকে থাকে। ঠিক আছে, স্পর্শক বরাবর, আমরা যদি একটি স্পর্শক আঁকি তো স্পর্শক বরাবর এদিকে আমাদের ভি কাজ করে, তাই না? তো এখন বস্তুটা সমবেগে চলছে, তাহলে সমবেগে যদি চলে বস্তুটা, মনে করো যে এটা এখানে আমি সুতা লাগাই রাখছি, হ্যাঁ, ভিতরের দিকে আমি একটা সুতা লাগাই রাখছি, একটা বলে আমি সুতা লাগাই, সেটাকে আমি টান দিচ্ছি। ঠিক আছে, তো তাই যদি হয়, বস্তুটাকে আমি যখন ঘুরাবো, তাই না, বস্তুটাকে আমি যখন ঘুরাবো, এভাবে বস্তুটাকে যখন ঘুরাচ্ছি, তখন তাহলে বস্তুটা ঘুরছে কেন, ছিটকে চলে যাচ্ছে না কেন? সো বেসিক্যালি যেটা হয় যে বস্তুটাকে যেহেতু আমি লাগাই রাখছি, তাই না, বস্তুটাকে যেহেতু আমি লাগাই রাখছি, সো বস্তুটা দেখা যাচ্ছে যে এই সামনে চলে যেতে চাচ্ছে, এই সামনে ছিটকে চলে যেতে চাচ্ছে। কিন্তু যখনই সে সামনে ছিটকে চলে যেতে চাচ্ছে, আমার এই যে এখানে যে রশিটা, মনে করো যে বস্তুটা এখানে চলে যেতে চাইলো, কিন্তু এই রশিটাকে ওই দিকে যাইতে দিচ্ছে না, রশিটাকে ভিতরের দিকে টান দিচ্ছে। হ্যাঁ, টান দেওয়ার ফলে কি হচ্ছে, এ এই এই এখানে এসে সে দাঁড়াচ্ছে। ঠিক আছে, ও যাইতে চাচ্ছে এপাশে, কিন্তু রশি ভিতরের দিকে টান দিচ্ছে, যাইতে চাচ্ছে ওইদিকে, রশি ভিতরের দিকে টান দিচ্ছে, যার ফলে সে একটা সার্কুলার পাথ মেনটেন করছে। আমি তোমাদের বুঝাইতে পারছি কিনা? সো আমার
বেগ ছিল, এটা মিশে গেছে। এটা ছিল আমার বেগ। তো আমাদের কেন্দ্রের ভিতরের দিকে যে কেন আমাদের কেন্দ্রমুখী বলটা থাকবে সেটা আই গেস তোমরা বুঝতে পারছো। এখন মনে করো যে এটা হচ্ছে আমাদের সুতা, সুতা বললাম আমি, তাই না? সুতা। তো সুতা যদি হয় তাহলে ভিতরের দিকে আমাদের থাকবে হচ্ছে টান বল, টেনশন, তাই না? এটা হচ্ছে আমাদের টেনশন। কিংবা এই সিনারিওটাকে আমি যদি এরকম ভাবি যে এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর্থ, আর এই মাঝখানে মনে করো আছে আমাদের সান, সূর্য। তাহলে এই মাঝখানের যে বলটা, সেই বলটা কি হবে? মাঝখানের বলটা কি হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স হবে, তাই না? গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল হবে। সো ডিপেন্ড করে যে আমরা আসলে কী নিয়ে চিন্তা করছি। তো আপাতত আমাদের হচ্ছে সহজ করার জন্য আমরা মনে করলাম যে এই কেন্দ্র বরাবর আমাদের টান ফোর্স কাজ করতেছে, এটা একটা সুতা, সেই কেন্দ্র বরাবর আমাদের টান ফোর্স কাজ করতেছে। তাহলে এই টান ফোর্সটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স কিংবা হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে আমি এখানে লিখি যে আমাদের যে টান বলটা টি, সেটা অ্যাকচুয়ালি আমাদের এফসি বা সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে এখানে আরেকটা কথা আসে যে সেন্ট্রিপিটাল ফোর্স নিজে আসলে কোনো আলাদা কোনো বল না। সেন্ট্রিপিটাল ফোর্সের নিজের কোনো পরিচয় নাই, অন্য কোনো বল এখানে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করে। যেমন এই ক্ষেত্রে টান বলটা সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতেছে। একই রকমভাবে মাঝখানে সূর্য আর পাশে যদি পৃথিবী থাকতো, তাহলে সূর্য এবং পৃথিবীর মধ্যে যে বলটা কাজ করতো সেটাকে আমরা বলতাম হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। ওই মহাকর্ষ বলটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করতো, ঠিক আছে? সো কেন্দ্রমুখী বল নিজে কোনো বল না, অন্য কোনো বল কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে কেন্দ্রের দিকে হচ্ছে ক্রিয়া করে অন্য কোনো একটা বল, এবং ওই বলের মানটা হয় হচ্ছে এই কেন্দ্রমুখী বলের সমান। অর্থাৎ আমরা এই কথাটাকে এভাবে বলতে পারি যে এই ক্ষেত্রে আমার সুতার টান বলটা কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। ইট ইজ প্রোভাইডিং দ্য সেন্ট্রিপিটাল ফোর্স, ঠিক আছে? প্রোভাইড করা। তো এই গেল হচ্ছে আমার মোটামুটি কথা। আর আসি সেন্ট্রিপিটাল ফোর্সের মানটা কত হয়। একটা বস্তু যদি ভি বেগে ঘুরে অথবা যদি ওমেগা কৌণিক বেগে সে ঘুরে, তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ সেন্ট্রিপিটাল ত্বরণ হয়। যে কোনো বল ইকুয়ালস টু এম এ আমরা জানি। তো এটার ভর যেহেতু ম্যাস এম, সো এম, আর এ হচ্ছে ত্বরণ। এ ত্বরণ কোন দিকে যাবে? ভিতরের দিকে যাবে। বল যদি ভিতরের দিকে হয় তাহলে ত্বরণও ভিতরের দিকে হবে, এবং এই ত্বরণের মানটা হয় হচ্ছে আমার ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, যেহেতু এসি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, অথবা ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে? কেন? কারণ এই ভি আর ওমেগার মধ্যে সম্পর্ক হচ্ছে, তোমরা এখানে চিন্তা করো যে কীভাবে আসলে এটা ভি ইজ ইকুয়ালস টু আর ওমেগা, ভি ইজ ইকুয়ালস টু আর ওমেগা। আর ওমেগা বসাও, আর স্কোয়ার আসে এখানে, ওমেগা স্কোয়ার আসে এখানে, আর আর ওমেগা আর আর এখানে কাটা গেল, কাটা গিয়ে ওমেগা স্কোয়ার আর আসলো। তো ঠিক আছে, এতদূর আমরা বুঝলাম যে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে? এতটুকু আমরা বুঝলাম যে সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বলের মান কত হয়, কীভাবে এটা কাজ করে। এই কথাটা আমি আরেকবার বলি যে ও সামনে এই পথ বরাবর চলে যেতে চাচ্ছিল, কিন্তু ওকে যাইতে দিল না এই যে সুতার টানটা ভিতরের দিকে যেহেতু ক্রিয়া করছে। সো এখানে সে যাইতে চাচ্ছিল কিন্তু যাইতে দিল না, ভিতরের দিকে সে টান দিল, টান দিয়ে বস্তুটা দিন শেষে এখানে এসে অবস্থান করলো। ঠিক আছে, বুঝাতে পারছি? সো এখন আসি হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তো কেন্দ্র বিমুখী বল যেটা, সেটা নিয়ে আমাদের কি ধারণা আছে সেটা আগে বলি। আমাদের ধারণা যে একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, একটা বস্তু বৃত্তাকার পথে যদি ঘুরে, তাহলে তার কেন্দ্রের দিকে কাজ করতেছে হচ্ছে আমাদের এফসি বা সেন্ট্রিপিটাল ফোর্স, তাই না? এফসি বা সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। আর যেহেতু আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী পড়ছি যে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী একটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া থাকে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে সেই অনুযায়ী আমাদের বিপরীত প্রতিক্রিয়া হয় হচ্ছে এইদিকে, তাই না? যেটাকে আমি সেন্ট্রিফুগাল তো সিএফ লিখলাম, এটা হচ্ছে আমাদের কেন্দ্র বিমুখী বল। এটা কমপ্লিটলি বুলশিট, কমপ্লিটলি ভুল, ঠিক আছে? সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি, এটা কমপ্লিটলি ভুল। কেন ভুল? কারণ আমরা যখন নিউটনের তৃতীয় সূত্র
নিউটনস থার্ড ল। এটা নিয়ে আমরা যখন কথা বলবো তখন আমাদের যেটা বুঝতে হবে যে অ্যাকশন রিয়াকশন যে ফোর্স, does not do not act on the same body. অ্যাকশন রিয়াকশন ফোর্স ডু নট অ্যাক্ট অন দ্য সেম বডি, মানে একটা সেম বডির উপরে অ্যাকশন রিয়াকশন ফোর্স কাজ করে না। যেমন ধরো তুমি মাটিতে দাঁড়ায় আছো, ঠিক আছে, তুমি একটা মানুষ, তুমি মাটিতে দাঁড়ায় আছো, তাহলে তুমি এখন চিন্তা করবা, মানে আমাদের ভুলটা যে জায়গায় হয় যে তুমি মাটিকে ওজন দিচ্ছ ডাব্লিউ এবং মাটি তোমাকে উল্টা দিক দিয়ে হচ্ছে আর বল প্রয়োগ করছে, তাই না? তো তোমরা মনে করো যে এই আর রিয়াকশন ফোর্স এবং ওজন একজন আরেকজনের ক্রিয়া প্রতিক্রিয়া বল, কিন্তু এটা ভুল। কেন ভুল? এখানে আরেকটা পয়েন্ট চলে আসে, এটা তো 1 নাম্বার পয়েন্ট। আরেকটা পয়েন্ট চলে আসে, সেটা হচ্ছে অ্যাকশন রিয়াকশন ফোর্স মাস্ট বি অফ সেম নেচার। অর্থাৎ একটা বল যদি গ্র্যাভিটেশনাল ফোর্স হয়, আরেকটা বল গ্র্যাভিটেশনাল ফোর্স হতে হবে। একটা যদি আমাদের হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া হয়, আরেকটা উলম্ব প্রতিক্রিয়া হবে। একটা যদি আমাদের বুঝতেই পারতেছো কি বোঝাতে চাচ্ছি। তাহলে এখানে দেখো ডাব্লিউ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, কিন্তু আর আমাদের কিন্তু উলম্ব প্রতিক্রিয়া বল। সো দুইটা এক টাইপের নাম। তো এখানে অ্যাকচুয়ালি হয় কি, এখানে যেটা হয় যে এটা যেহেতু পৃথিবী, এটা আমাদের ওজন, এটা যেহেতু পৃথিবী আমাদেরকে ডাব্লিউ বলে টানছে, আর আমরা পৃথিবীকে আবার উপরের দিকে কি করতেছি, ডাব্লিউ বলে টানছি। তাহলে এখানে যে ডাব্লিউ আর ডাব্লিউ এরা দুইজন একজন আরেকজনের হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল। তাহলে ফার্স্টটা মানে সেকেন্ডটাও মানে এই যে অ্যাকশন রিয়াকশন ফোর্স ডু নট অ্যাক্ট অন দ্য সেম বডি, একটা বডির উপরে অ্যাকশন রিয়াকশন বল কাজ করতেছে না। যেমন ধরো অ্যাকশনকে আমি যদি ধরি যে আমাকে মাটি টান দিচ্ছে, তাহলে আমার উপরে মাটি টান দিচ্ছে, এটা অ্যাকশন ফোর্স। তাহলে রিয়াকশন ফোর্স আমার উপর কাজ করবে না, আরেকজনের উপর কাজ করবে। কার উপর কাজ করতেছে? পৃথিবীর উপর, মাটির উপর। মাটি আমাকে ওজনে টান দিচ্ছে, আমি মাটিকে ওজনে উপরের দিকে টান দিচ্ছি। একই রকমভাবে আমি যদি রিয়াকশনের কথা আসি, আমি মাটিতে পা দিয়ে আসি, সো আমি মাটিকে উলম্ব প্রতিক্রিয়া দিচ্ছি নিচের দিকে, মাটি আমাকে উলম্ব প্রতিক্রিয়া দিচ্ছে উপরের দিকে, ঠিক আছে? এভাবে কাজ করে। আর আর ইজ ইকুয়ালস টু ডাব্লিউ, এই সূত্রটা কীভাবে আসে? এই সূত্রটা আসে হচ্ছে, তুমি চিন্তা করো আমি হচ্ছে বিন্দুটা, তাহলে আমি তো স্থির, আমি তো আকাশে উড়ে যাই নাই বা মাটির নিচে ঢুকে যাই না, আমি স্থির। তাহলে আমার উপরে ক্রিয়ারত বল কয়টা আছে এখানে? আমার উপরে ক্রিয়ারত বল, পৃথিবীর উপরে না, আমার উপরে ক্রিয়ারত বল এখানে আছে হচ্ছে ডাব্লিউ নিচের দিকে, আর পৃথিবীর যে আমাকে উলম্ব প্রতিক্রিয়া দিচ্ছে সেটা উপরের দিকে। তো আমি যেহেতু উপরে উড়ে যাচ্ছি না বা নিচে ঢুকে যাচ্ছি না, তার মানে আমার উপরে নিচে বল সমান। সো সেখান থেকে আমার আর ইজ ইকুয়ালস টু ডাব্লিউ আসতেছে। সো এই হিসাবে আমরা দেখতে পাইলাম যে নিউটনের থার্ড ল সেম বডির উপর কাজ করে না। তো একদম ফার্স্টটাই হচ্ছে আমাদের কাটা চলে গেল যে আমার এখানে সেম বডির উপরেই অ্যাকশন রিয়াকশন বল কাজ করতেছে, তার মানে এটা সত্য না, এখানে আমার ভুল আছে। তো এটা আমাদের সত্য না, এটা আমরা বুঝলাম। এরপরে আমি আরও কয়েকটা জিনিস দিয়ে ভুল যে এটা প্রমাণ করতে পারি। কিভাবে প্রমাণ করতে পারি? মনে করো যে এদিকে আমার 5 নিউটন বলে আমি এটাকে টান দিচ্ছি একটা ব্লককে, এদিকে আমি 5 নিউটন বলে ব্লককে টান দিচ্ছি। ত্বরণ কত এটার? ত্বরণ হচ্ছে 0। এটা আমরা জানি যে ফোর্স যদি 0 হয় ত্বরণও 0ই হবে, কমন সেন্স। তো ফোর্স 0 ত্বরণ 0 বুঝতে পারলাম। এখানে একটু খেয়াল করো তো, অ্যাকশন রিয়াকশন দুইটা বলে যদি একটা সেম বডির উপর কাজ করে এবং তারা যদি বিপরীত দিকে হয়, তাহলে আমার এখানে ত্বরণ কত হওয়া উচিত? ত্বরণ এসি 0 হওয়া উচিত না? কিন্তু ত্বরণ এসি কি 0? হ্যাঁ, ত্বরণ এসি কি 0? ত্বরণ এসি তো 0 হয় না, কেন্দ্রমুখী ত্বরণ তো থাকে। সো আমরা বুঝতে পারলাম যেভাবে আমরা চিন্তা করি না কেন, আমাদের এখন যে চিন্তাটা এটা আছে, যেটা আমরা স্কুলে পড়ছি, এখনও অনেকে ধারণ করে থাকে, এই চিন্তাটা ভুল, এটা টোটালি ভুল। এখন দেখি তপন স্যারের বইয়ে আমাদের কি দেওয়া আছে। অনেকক্ষণ তো কথা বললাম যে আমরা কিভাবে ভুল, আর তপন স্যারের বইয়ে কি ভুল দেওয়া আছে সেটা আমরা এখন চিন্তা করি। তপন স্যারের বইয়ে কি লেখা আছে দেখো, কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাতে হলে ওই বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয় তাই হচ্ছে কেন্দ্রমুখী বল। ঠিক আছে, কোনো সমস্যা নেই।
নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এ বলের প্রতিক্রিয়া স্বরূপ যে বল বৃত্তের কেন্দ্রের উপর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের বাইরের দিকে ক্রিয়া করে, এটা ঘুরছে, এটা কেন্দ্রের বাইরের দিকে ক্রিয়া করছে, তাকে কেন্দ্রবিমুখী বল বলে। এই স্টেটমেন্টটাকে ভুল না, আমি মাত্র যেটা বুঝাইলাম সেটা দিয়ে এই স্টেটমেন্টটা ভুল। তবে এরা এখানে একটা ট্রিক্স খাটাইছে এটাকে ঠিক করার জন্য। ট্রিক্সটা কি খাটাইছে? ফার্স্টে ওরা বলছে যে কেন্দ্রবিমুখী বল হচ্ছে কেন্দ্রমুখী বলের সামান্য বিপরীতমুখী। ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় এক বস্তুর উপর প্রযুক্ত হয় না। আচ্ছা, আমি এতক্ষণ ফার্স্ট যে কথাটা বললাম যে ক্রিয়া প্রতিক্রিয়া বল কোনো সময় একই বস্তুর উপর প্রযুক্ত হয় না, অ্যাকশন রিয়াকশন ফোর্স ডু নট অ্যাক্ট অন দ্য সেম বডি, সেই কথাটা আমরা মানলাম। তো ওরা এখানে কি বলছে? এখানে তো অনেক কথা বলছে, এত কিছু পড়ার সময় নেই। ওরা এখানে বলছে যে আমি যদি এই বস্তুটাকে ঘুরাই, আমার উপর যে বলটা কাজ করবে সেটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল, আর আমি যে বস্তুটাকে ঘুরাচ্ছি সেইটার উপর কাজ করবে হচ্ছে কেন্দ্রমুখী বল। এখন একটা জিনিস চিন্তা করো তো যে এটা কেন ভুল? মানে একটা ভুল জিনিসকে ঠিক করার জন্য এরকম একটা লজিক দেয়, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। তুমি একটা এই যে উদাহরণটা এখানে দেওয়া আছে সেটাই মনে করো যে তুমি সুতা দিয়ে কিছুকে ঘুরাচ্ছ। তো ঠিক আছে, তুমি সুতা দিয়ে ঘুরাচ্ছ, তো সুতা দিয়ে তুমি যে ঘুরাচ্ছ, ওরা বলছে যে কেন্দ্রের দিকে কাজ করতেছে হচ্ছে আমার কেন্দ্রমুখী বল, আর আমার উপরে আমি যে বস্তুটাকে ঘুরাচ্ছি সেটার উপরে কাজ করতেছে হচ্ছে কেন্দ্রবিমুখী বল। এখন তুমি চিন্তা করো, আমরা যখন কোনো একটা জিনিস ঘুরাই, আমরা যখন ম্যাথ করি, তখন কি আমরা হচ্ছে এই বস্তুটা নিয়ে আলোচনা করি, নাকি যে ঘুরাচ্ছে তাকে নিয়ে আলোচনা করি? অবজারভারকে এখানে আমি কাকে নিয়ে আলোচনা করি? তোমাকে যদি কোশ্চেন করে যে হচ্ছে কয়বার রোটেশন করবে, কিংবা হচ্ছে দড়িটা ছিঁড়ে যাবে কিনা, তখন আমি কোন অবজারভারকে নিয়ে চিন্তা করি? আমি কি যে ঘুরাচ্ছে তাকে নিয়ে চিন্তা করি, নাকি যে ঘুরছে তাকে নিয়ে চিন্তা করি? যে ঘুরছে অবশ্যই তাকে নিয়ে চিন্তা করি। একটা সহজ এক্সাম্পল ধরো, যে ব্যাংকিং কোণ, একটা বৃত্তাকার রাস্তা একটা গাড়ি যাচ্ছে, তো যাওয়ার সময় আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমার কেন্দ্র, তাহলে গাড়িটার ভিতরের দিকে আমার হচ্ছে কেন্দ্রমুখী বল mv²/r কাজ করবে, তাই না? এটা যদি আমার ব্যাসার্ধ হয় আর তাহলে আমি বলছি কি, যে কেন্দ্রর দিকে যে বলটা আমাকে যোগান দিচ্ছে, অর্থাৎ এই কেন্দ্রের মুখে যোগান দেয় কি আমাদের ফ্রিকশন বল, তাই না? এফকে ফ্রিকশন বল। তার মানে আমি বলতেছি যে আমার এখানে যে মাটিটা আছে, এই মাটিটা যে আছে, এই মাটিটাকে আমি আবার উল্টা দিকে ফ্রিকশন বল দিচ্ছি রিয়াকশন ফোর্স হিসেবে। মাটি আমাকে এফকে রিয়াকশন বল কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য দিচ্ছে, আর আমি নিজে মাটিকে ওই দিকে কেন্দ্র বিমুখী বল হিসাবে ফ্রিকশন ফোর্স দিচ্ছি। এটা তপন স্যারের লজিক অনুযায়ী এটা হয়, কিন্তু আসলে কি তাই? অ্যাকশন রিয়াকশন ফোর্স হিসাবে তো ঠিক আছে, বাট এইটাই কি অ্যাকচুয়ালি কেন্দ্র বিমুখী বল? এটা যদি কেন্দ্র বিমুখী বল হয়, তাহলে আমরা অনেক সময় ম্যাথ কেন করি এভাবে, যে এটা আমার ফ্রিকশন ফোর্স যেটা আমার কেন্দ্রের দিকে কাজ করতেছে, আর কেন্দ্রের বাইরের দিকে কাজ করতেছে হচ্ছে mv²/r দিয়ে আমরা বলে দিই দুইটা সমান। এভাবে আমরা কেন ম্যাথ করি তাহলে? সো যেভাবে তুমি চিন্তা করো না কেন, এই ইয়াটা ভুল। তাহলে ভুল যদি এটা হয়, তাহলে সঠিক কোনটা? তো সঠিকটা বোঝার জন্য আমাদের কয়েকটা বিষয় বুঝতে হবে। প্রথম বিষয় হচ্ছে রেফারেন্স ফ্রেমকে বাংলায় বলা হয় হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো দুই প্রকার, একটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম, একটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম। জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। পার্থক্য কি? এখানে কোনো ত্বরণ থাকে না প্রসঙ্গ কাঠামোর। যেমন একটা গাড়ি তুমি ভি বেগে চালাচ্ছ, ভি সমবেগে চালানোর অর্থ হচ্ছে এর কোনো ত্বরণ নাই। আর হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম যেটা সেটা হচ্ছে তোমার গাড়ির একটা ত্বরণ থাকবে, অর্থাৎ এখানে ত্বরণ আছে। তো ত্বরণ থাকলো বা না থাকলো এতে কি আসে যায়? যেটাই ত্বরণ নাই সেখানে নিউটনের সূত্র খাটে, নিউটনস ল অ্যাপ্লিকেবল। আর যেখানে ত্বরণ আছে সেখানে নিউটনস ল অ্যাপ্লিকেবল না।
কীরকম জিনিসটা, মনে করো যে একটা গাড়ি আছে, গাড়িটা সামনের দিকে যাচ্ছে ভি বেগে, ঠিক আছে, গাড়িটা সামনের দিকে যাচ্ছে ভি বেগে, বা ভি বেগে না, গাড়িটা সামনের দিকে যাচ্ছে হচ্ছে এ ত্বরণে। তো এ ত্বরণে যদি যাই, এখানে কিন্তু সমবেগ থাকতে হবে এমন কথা না, সমবেগ হবে অথবা স্থির থাকবে। এখন মনে করো যে এ ত্বরণে যাচ্ছে, এখানে তুমি একটা মনে করো যে পেন্ডুলাম ঝুলাই দিলা, পেন্ডুলামটা কি হবে, পিছনের দিকে ঝুলে যাবে না? এ ত্বরণে যদি গাড়িটা সামনের দিকে আগায়, কিংবা তুমি যখন গাড়িতে সিটে বসে আসো, গাড়িটা যখন চলতে শুরু করে, তুমি পিছের দিকে চলে যাও না? কোনো একটা বস্তুর মুভ করতে হলে কি তাকে একটা বল দিতে হবে না? তাকে একটা বল তো দিতে হবে। তাহলে তুমি যখন এই বাইরে দাঁড়ায় থাকবা, তো বাইরে যখন তুমি দাঁড়ায় আছো, তখন তুমি কোন ফ্রেমে দাঁড়ায় আছো? তুমি দাঁড়ায় আছো পৃথিবীতে, আমরা ধরে নিই পৃথিবী স্থির। তবে যেহেতু পৃথিবী একটা ইনার্শিয়াল ফ্রেম বা জড়প্রসঙ্গ কাঠামো, সো তখন আমরা এইটার ব্যাখ্যাটা দিতে পারি। কিন্তু তুমি যদি ভিতরের কথা চিন্তা করো, যে ভিতরে একজন মানুষ সিটে বসে আছে, সিটে বসে আছে এবং আমরা জানালা টানালা সব কিছু লাগাই দিছি, তো জানালা টানালা সব কিছু যদি তুমি লাগাই দাও, তাহলে কিন্তু তুমি এখানে আর বুঝতে পারবা না। তুমি কিন্তু এখানে আর বুঝতে পারবা না যে পেন্ডুলামটা পিছে কেন চলে আসলো। তোমরা এই জিনিসটা প্লেনে যারা উঠছো তারা এই জিনিসটা ভালো খেয়াল করবা। প্লেন যখন যায়, প্লেন অনেক সময় টার্ন করে না, এভাবে টার্ন করে না। প্লেন যখন টার্ন করে তখন কিন্তু তুমি কোনো বল ফিল করতে পারো না। কেন ফিল করতে পারো না জানো? তোমার কি মনে হয় যে তুমি নিচে পড়ে যাচ্ছ বা এরকম কিছু? প্লেন যখন এভাবে টার্ন করে তোমার কিছুই ফিল হয় না। তো কেন ফিল হয় না? কারণ হচ্ছে তুমি প্লেনের ভিতরে আসো, প্লেনটা মুভ করতেছে। সো তুমি যখন প্লেনের ভিতরে আসো, তুমি চারপাশে দেখো সব কিছু স্থির। তোমার কাছে ওই প্রসঙ্গ কাঠামোর ভিতরে তুমি যখন আছো, তখন আসলে তুমি যেটা হয়, তুমি একটা নন ইনার্শিয়াল ফ্রেমের ভিতরে থাকো, যার একটা ত্বরণ আছে। তো নন ইনার্শিয়াল ফ্রেমের ভিতরে থাকার কারণে তুমি অনেক কিছু বুঝতে পারবে না। তুমি একটা ফুটবল রাখবা, ফুটবলটা পিছিয়ে চলে যাবে, তুমি ভাববা যে এখানে তো কেউ নাই, তাহলে কি অদৃশ্য কোনো শক্তি ফুটবলটাকে পিছে ধাক্কা দিল? এখানে যে পেন্ডুলামটা পিছে চলে গেল, তাহলে কি অদৃশ্য কোনো একটা শক্তি পেন্ডুলামটাকে পিছে ঠেলে দিল? তো এই যে এই ঘটনাগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা একটা নতুন টার্ম নিয়ে আসি, সেটা হচ্ছে সুডোফোর্স। সুডোফোর্স কী করে? সুডোফোর্স আমাদের হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেমকে নিয়ে যায় হচ্ছে ইনার্শিয়াল ফ্রেমে, ঠিক আছে? অ্যাকচুয়ালি নিয়ে যায় বলতে কি, মানে ঘটনাটার ব্যাখ্যা দিতে পারে, আমরা ম্যাথটা ঠিকভাবে করতে পারি। এটা একটা টেকনিক। এই টেকনিকটা ইউজ করলে নন ইনার্শিয়াল ফ্রেমকে ইনার্শিয়াল ফ্রেমে কনভার্ট করা বা যায়, বা ওইটার ইয়েটা ঠিক করা যায়। আমি একটা সহজ এক্সাম্পল দিই, যে তুমি হচ্ছে লিফটে আসো, হ্যাঁ, লিফটে আসো, তো লিফটে তুমি দাঁড়ায় আসো, এখানে একটা ওয়েট মাপার মেশিন আছে, তো লিফট যখন উপরের দিকে যাচ্ছে এ ত্বরণে, লিফট উপরের দিকে এ ত্বরণে যাচ্ছে, এখন বাইরে যে দাঁড়ায় আছে সে হিসাব করতেছে এভাবে। আরেকটা কথা বলে রাখি, যে আমার যে ওজন মাপার যন্ত্র, এই ওজন মাপার যন্ত্র কিন্তু রিয়াকশনটাকে মাপে। ওজন মাপার যে যন্ত্রটা, সে হচ্ছে রিয়াকশনটাকে মাপে। আমরা যে ধরো যে তোমার ওজন 50 কেজি, তুমি হচ্ছে ওজন মাপার মেশিনে দাঁড়াইলা, সে আসলে তোমার ওজন যে 50 কেজি, এটা আসলে তোমার মাটি যে তোমাকে 50 কেজি ইন্টু 9.8 এই রিয়াকশন দিচ্ছে, সেটাকে আসলে সে মাপছে, ঠিক আছে? তো আমি বাইরে দাঁড়ায় আছে বি অবজারভার, ভিতরে আছে হচ্ছে এ অবজারভার। তো বি কি দেখতেছে? বি দেখতেছে যে এ ত্বরণে উপরের দিকে যাচ্ছে। তা আমরা জানি যে সামেশন অফ এজ ইজ ইকুয়ালস টু এম এ। তাহলে এ ত্বরণে যেহেতু উপরের দিকে যাচ্ছে, এম এ, এটা তো ঠিক আছে। তাহলে সামেশন অফ এফ, তো এই ভিতরে আসলে কি হচ্ছে? ভিতরে যেটা হচ্ছে যে আমার নিচের দিকে ওজন বল কাজ করতেছে, আর উপরের দিকে আমার উপরে রিয়াকশন বল দিচ্ছে। তাহলে আমি এখানে বলতে পারি যে যেহেতু ত্বরণ এ উপরের দিকে, তার মানে উপরের দিকে বলগুলোই বেশি। তাহলে আমরা বলতে পারি যে আর মাইনাস ডাব্লিউ, যেটা হচ্ছে এম জি, ইজ ইকালস টু এম এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে রিয়াকশন ইজ ইকালস টু এম ইন্টু এ প্লাস জি।
তো এই কারণে কিন্তু আমরা ফিল করি যে ওজন বেড়ে গেল। হ্যাঁ, আমরা এই কারণে ফিল করি ওজন বেড়ে গেল। এইটা কে দেখছে? বি অবজারভার দেখছে। এখন এ অবজারভার কি দেখবে? এই অবজারভার তো ভিতরে আছে, ও তো লিফটের ভিতরে আছে, ওর চারপাশে তো সিল্ড, ও তো জানে না বাইরে কি হচ্ছে। ও দেখবে যে আরে আমি তো ভিতরে স্থির আছি, আমি ভিতরে স্থির আছি, তাহলে নিচে ডাব্লিউ উপরে আর, দুইটা বল সমান। আমি তো আকাশ উড়ে যাচ্ছি না, মাটির ভিতরে ঢুকে যাচ্ছি না, তাহলে ভিতরে স্থির থাকলে এটা হওয়ার কথা। তো সেই হিসাবে আমার আর ইজ ইকুয়ালস টু এম জি হওয়ার কথা, কিন্তু এটা কি হয়? এটা তো হয় না। তাহলে আমরা এটা কেন হচ্ছে না? কারণ দেখো, আমি যখন লিফটের ভিতরে আসি, এই অবজারভার যখন লিফটের ভিতরে আসে, তখন সে কিন্তু অজড় প্রসঙ্গ কাঠামোতে আছে, নন ইনার্শিয়াল ফ্রেমে আছে, ত্বরণ আছে এই প্রসঙ্গ কাঠামোর। সো তখন ও যেটা দেখবে সেটা আসলে সঠিক হবে না। তো আমরা বাইরে যখন দাঁড়ায় আছি, আমরা স্থির কাঠামোতে দাঁড়ায় আছি, আমরা যা দেখবো সেটা সঠিক। সো এটা সঠিক হয় না, এটা সঠিক হয়। তো এটাকে সঠিক করব কিভাবে তাহলে? সঠিক করার জন্য একটা ফোর্স চলে আসে, হচ্ছে সুডো ফোর্স। সুডো ফোর্সের জিনিসটা কি? সুডো ফোর্সের জিনিসটা হচ্ছে ত্বরণকে উল্টা করে লাগাবো, ত্বরণকে উল্টো করে লাগাবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে বস্তু স্থির হয়ে যাবে। এটা ডিপেন্ড করবে ঘটনার উপর। ঠিক আছে, ডিপেন্ড করবে ঘটনার উপর। যেমন ধরো যে এখানে কি হচ্ছে, বস্তুটাকে আমি না, এটা হচ্ছে আমি মনে করো বস্তুটা। আমার উপরে কি কি বল কাজ করতেছে বলো তো? নিচের দিকে কাজ করতেছে হচ্ছে আমাদের ডাব্লিউ, যেটা হচ্ছে এমজি, আমি এমজি লিখি। আর উপরের দিকে কাজ করতেছে হচ্ছে রিয়াকশন ফোর্স। তো ত্বরণ যেহেতু উপরের দিকে, আমি এক কাজ করলাম, ত্বরণটাকে উল্টা করলাম, উল্টা করে এই নিচের দিকে লাগাই দিলাম। এটা একটু সাইড করে লিখি, নাহলে জায়গা হবে না। তো ত্বরণটাকে আমি এখন যেটা করতে চাচ্ছি, ত্বরণটাকে আমি উল্টো করে নিচের দিকে লাগাই দিলাম। এই যে এম এ, ত্বরণকে উল্টো করে নিচের দিকে লাগাই দিলাম। ফার্স্ট পয়েন্ট শেষ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বস্তুটা এখন স্থির। বস্তু কেন স্থির? কারণ ও ভিতরের দিকে দেখছে কি, আমি যখন লিফটের ভিতরে দাঁড়ায় আছি, আমি কি দেখবো? আমি নিজেই স্থির না লিফটের সাপেক্ষে। তো সে সেটাই দেখবে যে সে আসলে স্থির। তো তখন সে বলবে যে উপরে আর নিচে বল সমান, আর ইজ ইকুয়ালস টু এম জি প্লাস এম এ। তাহলে এম এ প্লাস জি। তাহলে দেখতেই পাচ্ছ যে মিলল কিন্তু, হ্যাঁ মিলছে কিন্তু। এখন আসো আমাদের সেন্ট্রিফুগাল ফোর্স বা কেন্দ্র বিমুখী বল, যেটা কেন্দ্র বিমুখী বল, যেটা সেই কেন্দ্র বিমুখী বলটা আসলে কি হয়? কেন্দ্র বিমুখী বলটা আসলে কি? সো কেন্দ্র বিমুখী বলটা আসলে একটা সুডো ফোর্স বা অলিক বল বা নকল বল। এটার বাংলা হচ্ছে অলিক বল। ঠিক আছে, এটা হচ্ছে অলিক বল। সুডো ফোর্সের বাস্তবে কোনো এক্সিস্টেন্স থাকে না। যেমন এখানে দেখো যে আমি যে নিচের দিকে এম এটা লাগাইলাম, এটা কিন্তু জাস্ট একটা টেকনিক ফর দ্য সেক অফ কারেক্টিং দ্য ইকুয়েশন। বাস্তবে কিন্তু এটার কোনো অস্তিত্ব নাই। সেটা যেহেতু একটা অলিক বল, এটা যদি আমার কেন্দ্র হয় এবং যদি কোনো একটা বস্তু এখানে ঘুরতে থাকে, তো আমি একটাকে বললাম যে তার ভিতরের দিকে কাজ করে হচ্ছে আমার এম ভি স্কোয়ার এম এ আর এম এসি আর কি, সেন্ট্রিপিটাল ফোর্স, তাই না? ভিতরের দিকে কাজ করা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। আর আমি যেই উদাহরণটা বারবার নিচ্ছি যে টান বল, তো সেটাই আমি আবারও নেই যে ভিতরের দিকে সে আসলে টান বল কাজ করতেছে, যে টান বলের যোগান দিচ্ছে হচ্ছে এম এসি, যেটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। তো আমরা যখন এই ঘটনাটা চিন্তা করব, সেই ঘটনাটা আসলে এভাবে চিন্তা হবে যে মনে করলাম যে এটা একটা ঘর, এর ভিতরে দুইজন মানুষ আছে। ঠিক আছে, দুইজন মানুষ আছে, এ বি, আর বাহিরে একজন মানুষ আছে সি। তো সি বাইরে থেকে কি দেখবে? সি বাইরে থেকে দেখবে যে ভিতরের দিকে টান বল কাজ করতেছে এবং টান বলের যোগান দিচ্ছে হচ্ছে, আমরা এখানে অ্যাকচুয়ালি যেটা করতেছি সামেশন অফ এজ ইজ ইকুয়ালস টু এম এ। তো
এ ত্বরণের দিকে কোন বল কাজ করতেছে? এ ত্বরণের দিকে যে বল কাজ করতেছে সেটা হচ্ছে টেনশন, টান। ওই অপাশে কোন বল আছে? কোনো বল নাই, তার মানে -0, এটা লিখতে হয় না, = mAc। সেখান থেকে আমার আসতেছে হচ্ছে টেনশন = mv²/r। তার মানে আমি যখন বাইরে থেকে চিন্তা করব, বা আমি যদি ইনার্শিয়াল ফ্রেম থেকে চিন্তা করি, মাটি থেকে চিন্তা করি, বাইরে থেকে আমার কাজ করবে হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্র বিমুখী বল কি হবে? তুমি এ আর বি এর কথা চিন্তা করো, এ আর বি এর কথা চিন্তা করো। এ আর বি কি দেখছে? এ আর বি দেখছে যে হচ্ছে এরা স্থির। এরা ফার্স্ট অফ অল দেখতেছে একজন আরেকজনকে স্থির। কারণ কেন স্থির দেখছে? কারণ যে কম্পার্টমেন্টটা ঘুরছে এরা তো ওটার ভিতরে আছে, ওরা তো জানে না বাইরে কি হচ্ছে। তারপর কি করলো? এরা কল দিল, সিকে কল দিল যে বন্ধু আমাদের একটু অদ্ভুত ফিল হচ্ছে, তুমি দেখো তো আমরা যে ঘরের মধ্যে আছি সেই ঘরটা কি হচ্ছে। ও বলল বন্ধু তোমার ঘর তো ঘুরতেছে, তোমার ঘরটা ঘুরতেছে। ও বলল ঘর ঘুরতেছে, তো ঘর যদি ঘুরে তাহলে তার মানে তো আমার কেন্দ্রের দিকে একটা ত্বরণ আছে, কেন্দ্রমুখী ত্বরণ। তার মানে তো আমরা যে ফ্রেমে আছি সেই ফ্রেমের একটা ত্বরণ আছে। তো সেই ফ্রেমের ত্বরণ থাকা মানে তো আমরা আসলে নন ইনার্শিয়াল ফ্রেমে আছি বা অজড় প্রসঙ্গ কাঠামোতে আছি। তাহলে আমরা যা দেখব সেটা তো আসলে সঠিক না, আমাদেরকে এখানে সুডো ফোর্স লাগাইতে হবে। তখন ওরা ওরা ওইভাবে সুডো ফোর্সটা কাজে লাগানোর চেষ্টা করলো, যে কীভাবে, যে এখন আর এমএসি থাকবে না, যে ঠিক আছে আমাদেরকে যেহেতু ঘুরাচ্ছে তাহলে টান বল ভিতরের দিকে কাজ করতেছে, এবং আমরা জানি যে ভিতরের দিকে আমাদের ত্বরণ হচ্ছে এমএসি। তাহলে আমি এক কাজ করি, ত্বরণটাকে উল্টো করি, ত্বরণটাকে উল্টো করে আমাদের এখানে লাগাই দিই। তো ত্বরণটাকে উল্টো করে এখানে লাগাই দিল, ঠিক আছে, উল্টো করে লাগাই দিল। লাগাই দেওয়ার পরে ওরা এখন ভাবলো যে আমি তো তোমাকে দেখতেছি স্থির, এ বিকে বলতেছে, বিও একে বলতেছে হ্যাঁ আমিও তোমাকে স্থির দেখছি। দেখারই স্বাভাবিক, তুমি যখন প্লেনে চড়ো তুমি প্লেনের অন্যান্য যাত্রীদেরকে স্থিরই দেখো, কিন্তু আসলে কি স্থির? তোমরা সবাই তো উঠছো। সো এরা বলবে যে তাহলে যেহেতু আমরা নন ইনার্শিয়াল ফ্রেমে আছি, ইনার্শিয়াল ফ্রেমে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, নিজেদেরকে স্থির করতে হবে। সুডো ফোর্স লাগানোর জন্য ত্বরণটাকে উল্টো করে আমাদের গায়ে লাগাই দিব, দেন এপাশ ওপাশে বল সমান। তাহলে এরা এখন বললো যে ঠিক আছে, তাহলে T = mAc। এসি এর মান যেহেতু হচ্ছে আমার v²/r, তাহলে এক্ষেত্রে আমার টেনশন = mv²/r। তাহলে মিলল না? এই বলটাই হচ্ছে আমার কেন্দ্র বিমুখী বল। এই বলটাই হচ্ছে আমার কেন্দ্র বিমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বল কখন চিন্তা করব, কেন্দ্র বিমুখী বল কখন চিন্তা করব? একটা সামারি টানি, অনেকক্ষণ তো কথা বললাম। সামারি হচ্ছে কেন্দ্রমুখী বল আমরা তখনই চিন্তা করব যে বস্তুটা ঘুরছে তার বাইরে থেকে যখন আমরা ভাবব। আর কেন্দ্র বিমুখী বল আমরা তখনই চিন্তা করব যখন বস্তুটা ঘুরছে আমরা ওইটার ভিতরে ঢুকে চিন্তা করব। একটা বল তুমি ঘুরাচ্ছ, ওই বলের ভিতরে ঢুকে আমি যখন চিন্তা করব তখন আমি চিন্তা করব কেন্দ্র বিমুখী বলের। কারণ তখন আমাকে ভাবতে হবে যে আমি স্থির, আমি স্থির, আমি দেখতেছি আমি স্থির। যেমন একটা সহজ উদাহরণ দেই, ওই যে গাড়ির উদাহরণ, যে গাড়িটা একটা বাঁক নিচ্ছে। তো গাড়ি যদি বাঁক নেয় তাহলে আমি যদি গাড়ির ভিতরে থাকি আমি তো দেখবো ড্রাইভার স্থির আমার সাপেক্ষে, ড্রাইভার দেখবে আমি স্থির, আমি দেখবো আমার যে চেয়ার সেগুলো স্থির। তাহলে গাড়ি যখন ঘুরে তখন আমাদের এরকম অদ্ভুত ফিল হয় কেন? কিংবা অনেক সময় গাড়ি উল্টে যায় কেন ঘুরতে গিয়ে? যেটা হয় যে কেন্দ্রের দিকে কাজ করে হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স, ঠিক আছে, কেন্দ্রের দিকে কাজ করে ফ্রিকশন ফোর্স। তো কেন্দ্রের দিকে যদি ফ্রিকশন ফোর্স কাজ করে, যেহেতু বস্তুটার একটা কেন্দ্রমুখী ত্বরণ আছে, আমরা এক কাজ করলাম ত্বরণটাকে উল্টো করে লাগাই দিলাম। তাহলে যেহেতু আমরা ভিতর থেকে চিন্তা করতেছি তাহলে আমরা বাইরের দিকে ভাববো হচ্ছে mv²/r, যেটা হচ্ছে আমাদের কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল। তাহলে ভিতরের দিকে ভিতরের দিকে আমাদের ঘর্ষণ, বাইরে কেন্দ্র বিমুখী বল, আমরা স্থির, তার মানে আমাদের mv²/r = ফ্রিকশন বল। এখান থেকে তারপর আমাদের হচ্ছে চলে আসে,
ব্যাংকিং ব্যাংকিং না তো এখানে ওই ব্যাংকিং কোণের যেই ম্যাথগুলো, সেখানে আমাদের এই ম্যাক্সিমাম ভ্যালোসিটির একটা সূত্র আছে, হ্যাঁ, ম্যাক্সিমাম ভি ম্যাক্স, ওইটার সূত্রটা তখন চলে আসে রুট ওভার, এটা যখন পড়াবো তখন দেখবা। তো এটা হচ্ছে আমাদের সূত্র প্রমাণের ইনিশিয়াল থটসটা, এভাবে সূত্র প্রমাণটা শুরু হয়। এরকমভাবে আমরা যে কোনো জায়গাতে এটা অনেকভাবে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, এভাবে ভাবলে আমাদের জন্য সুবিধা হয়। যেমন ধরো যে হচ্ছে তুমি একটা সুতাকে এভাবে নিয়ে ঘুরাচ্ছ, সুতাকে তুমি এভাবে ঘুরাচ্ছ, তো আমি বললাম যে হচ্ছে সুতাটা হাইয়েস্ট টান এত নিতে পারে, তাহলে সুতাটা কখন ছিঁড়ে যাবে, কত বেগে তুমি ঘুরাইলে সুতাটা ছিঁড়ে যাবে। তখন তুমি চিন্তা করবা যে আচ্ছা, এই বস্তুটা তো ঘুরতেছে, তাহলে আমি এখন চিন্তা করি ওই বস্তুটার উপরে আমি বসে আছি, তো ওই বস্তুটার উপরে বসে আছি, তো আমি দেখতেছি বস্তুটা স্থির, তাহলে আমাকে কী করতে হবে, বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল দিতে হবে, mv²/r। আমি স্থির, বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল, এবং আমাকে বস্তুটি স্থির রাখছে সুতা দিয়ে, তাহলে সুতাটা ছিঁড়ে যাবে কখন, যদি আমার mv²/r ইজ গ্রেটার দ্যান টেনশন হয়। ঠিক আছে, mv²r যদি গ্রেটার দ্যান টেনশন হয়, তখন আমরা বলবো যে সুতা ছিঁড়ে যাবে। তখন সেখান থেকে আমরা ভি ম্যাক্স হাইয়েস্ট কত বেগে যাইতে পারবো সেটা আমরা বের করে নিতে পারবো। তো আমরা কেন্দ্র বিমুখী বল দিয়ে চিন্তা করে ম্যাথগুলো খুবই সহজে করতে পারি। এই যে এই ম্যাথটাই যে বললাম, এই ম্যাথটা তুমি কেন্দ্রমুখী বল দিয়ে চিন্তা করতে যাও, তোমার মাথায় একটু চাপ পড়বে, ঠিক আছে। বাট কেন্দ্র বিমুখী বল দিয়ে যখনই চিন্তা করলাম, আমি দেখলাম যে বাইরের দিকে mv²/r, তাহলে সুতাকে যদি ছিঁড়তে হয় তাহলে অবশ্যই mv²/rকে বেশি হইতে হবে টেনশনের চেয়ে, তাহলে হাইয়েস্ট কত আমার হবে সেটা আমরা বের করি। তো এইভাবে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আচ্ছা কত হইতে হবে তাই না, mv²r যদি এটা হয় তাহলে ছিঁড়ে যাবে, আর সেফ থাকবে কখন, mv²/r যখন হয় সমান অথবা টেনশনের চেয়ে, টেনশন লিমিটের মধ্যে, এটা লিমিট লিখে দেই বা টেনশন ম্যাক্স লিখে দেই, যখন টেনশন ম্যাক্সের চেয়ে এটা ছোট থাকবে, এটা হচ্ছে সেফ অথবা সমান হবে। তো টেনশন ম্যাক্সের সমান অথবা এর চেয়ে যখন ছোট থাকবে তখন সেফ থাকবে। তো এই ছিল হচ্ছে আজকে আমার টোটাল কথাবার্তা। তপন স্যারের বইয়ে যে টপিকটা ভুল আছে, কেন ভুল আছে, কীভাবে ভুল আছে, সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। যদি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই হচ্ছে আমাকে লাইক সাবস্ক্রাইব করবা। আর আরেকটা বিষয়, তোমাদের জন্য কিন্তু আমার একটা কোর্স আসতেছে। হ্যাঁ, তোমরা যারা এই ক্লাসটা করছো, তোমাদের যাদের হচ্ছে আমার পড়ানো ভালো লাগে, তোমাদের জন্য একটা কোর্স আসতেছে। এটা আসবে হচ্ছে প্রিসাইজ মেন্টরশিপ, একটা প্ল্যাটফর্ম, সেটার সাথে কোলাবোরেশন করে। তো আমি আমার অ্যাডমিশন লাইফে, আমার এইচএসসি লাইফে যা যা পড়ছি, আমি যা যা জানি, আমার সব কিছুর একটা সংমিশ্রণ ওই কোর্সের ভিতরে থাকবে, যেটা থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবা। কারণ তোমাদের কিন্তু ইন্টারমিডিয়েটের সময় বেশি থাকে না, সময় খুব ফাস্ট যাবে, এতটা ফাস্ট যাবে তোমরা বুঝতেই পারবে না যে কোন প্ল্যাটফর্মে ভর্তি হতে হবে, কার কাছে পড়তে হবে। সো তোমাদের ওয়াইজ ডিসিশন হবে, তোমরা একজন টিচারকে চুজ করবা যার পড়ানো তোমাদের ভালো লাগে, অ্যান্ড কোনো সময় নষ্ট না করে সাডেনলি ওর কাছে ভর্তি হয়ে যাওয়া, ইমিডিয়েটলি ওর কাছে ভর্তি হয়ে যাওয়া এবং ফুল ফোকাস পড়াশোনায় দেওয়া। তা আমি তোমাদের এটাই বলবো যে আমার পড়ানো ভালো লাগলে তোমরা অপেক্ষা করো কিছুদিন, আমার একটা কোর্স আসতেছে, সেই কোর্সে তোমরা এনরোল করতে পারো। করলে তোমাদের ফিজিক্সের সকল দায়িত্ব আমার, আমি যা যা জানি সব কিছু ওখানে আমি ঢেলে দিব, এবং তোমাদের এইচএসসি পরীক্ষাটা খুবই ভালো হবে। ধন্যবাদ তোমাদেরকে। নেক্সটে আমি তপন স্যারের পার্ট 2 নিয়ে আসবো, যেখানে আরেকটা কনসেপ্ট ভুল দেওয়া আছে, হিসাব ভুল না, টোটাল কনসেপ্টই ভুল। সো ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে, আল্লাহ হাফেজ।